আসসালামু আলাইকুম আপু, আমার নাম ইনায়া। ওয়ালাইকুম আসসালাম। আমি আমার আব্বু আম্মুর একমাত্র আদরের মেয়ে। ছোটবেলা থেকে যখন যেটা চেয়েছি সেটাই পেয়েছি। আর আমার আম্মু আব্বু কখনো আমার সাথে উচ্চস্বরে কথাও বলেনি। আমি আস্তে আস্তে খুব বদমেজাজি এবং জেদি হয়ে উঠলাম। আমার আম্মু আব্বু আমাকে নিয়ে অনেক চিন্তা করতো। আমি এত জেদি। বিয়ের পরে স্বামী শ্বশুর শাশুড়ির সাথে কিভাবে থাকবো। তারপর আমার বয়স যখন 18 হলো, আমার আব্বু ঠিক করলো আমাকে বিয়ে দিয়ে দিবে তার বিজনেস পার্টনারের ছেলের সাথে। ছেলের নাম রাহিব। সে বর্তমানে এখন তার বাবার বিজনেস সামলাচ্ছে। রাহিবের বাবা এবং আমার আব্বু ছোটবেলা থেকেই বেস্ট ফ্রেন্ড ছিল। তারা অনেক আগে থেকে ঠিক করেছিল আমার সাথে তার ছেলের বিয়ে দিবে। আব্বু ভেবেছিল হয়তো আমি বিয়ের পর শুধরে যাব। আমি যখন জানতে পারলাম আব্বু আমার বিয়ে ঠিক করেছে, তখন আমি খুব কান্নাকাটি করতে লাগলাম। আম্মু আমার রুমে এসে আমার হাতে ছেলের একটা ছবি দিয়ে বলল, দেখো তো পছন্দ হয় কিনা। কিন্তু আমি দেখতে চাইলাম না। আম্মু ছবিটা আমার রুমে রেখে চলে গেল। কিছু সময় পর আমি গিয়ে ছবিটা হাতে নিলাম। তাকে দেখেই আমার খুব পছন্দ হয়ে যায়। এত সুদর্শন ছেলে আগে আমি কখনো দেখিনি। কিছু সময় পর আমার আম্মু আমার রুমে এলো এবং দেখলো আমি ছবিটা হাতে নিয়ে মুচকি মুচকি হাসছি। আম্মু বলল, কি পছন্দ হয়েছে? জানি না, এই বলে লজ্জায় আমি সেখান থেকে চলে গেলাম। আমি জানতে পারলাম ছেলে এবং তার পরিবার আমাকে খুব পছন্দ করেছে। কয়েকদিন পর তারা এসে আমাকে আংটি পরিয়ে গেল এবং সামনের মাসের 15 তারিখে আমাদের বিয়ের দিন ঠিক। তারপর আমাদের বিয়ে হয়ে গেল খুব ধুমধাম করে। আমাদের বিয়ে হলো বাসর রাতে বেডরুমে। আমি তার জন্য অপেক্ষা করছি। কিছু সময় পর সে রুমে এলো। ভয় পাচ্ছিলাম খুব এবং লজ্জাও পাচ্ছিলাম। কখনো আমি কোনো ছেলের সাথে কথা বলিনি। তারপর সে আমাকে সালাম দিয়ে আমার সামনে বসলো। আমাকে সেই দিন দেখতে অসম্ভব সুন্দর লাগছিল। সে আমার দিকে তাকিয়েছিল। লজ্জায় আমার মাটির সাথে মিশে যেতে ইচ্ছে করছিল। তারপর তাকে বললাম, এইভাবে কি দেখছেন? আমার বউকে দেখছি, এইভাবে দেখবেন না, আমার খুব লজ্জা করছে। তারপর সে একটা মুচকি হাসি দিয়ে আমাকে তার কাছে টেনে নিল। লজ্জায় আমি তার দিকে তাকাতে পারছি না। সে আমাকে বলল, তোমাকে অনেক ভালোবাসি, তোমাকে কখনো ছেড়ে যাব না। আমিও বললাম, আমিও কখনো আপনাকে ছেড়ে যাব না, আমি সারা জীবন আপনার হয়ে থাকবো। সে বলল, আপনি করে বলছো কেন? তুমি করে বলো। ঠিক আছে, তুমি। তারপর সে আমার কপালে একটা চুমু দিল। কয়েকটা দিন কেটে গেল। সে আমাকে খুব ভালোবাসে, আমিও তাকে খুব ভালোবাসি। সে প্রত্যেক দিন আমার জন্য চকলেট, গোলাপ, আইসক্রিম নিয়ে আসতো। তার পরিবারে তার মা বাবা এবং তার ছোট্ট একটি বোন ছিল, যার নাম ছিল আনায়া। সে ক্লাস 10-এ পড়তো। তার মা বাবা আমাকে অনেক ভালোবাসতো, নিজের মেয়ের মতো। আর তার বোনও আমাকে ভালোবাসতো নিজের বড় বোনের মতো। কিন্তু আমি মাঝে মধ্যে তাদের সাথে খারাপ ব্যবহার করতাম, কিন্তু তারপরে তারা কখনো কিছু বলতো না। রাহিবও আমাকে অনেক বোঝাতো, কিন্তু কিছুই বুঝতাম না। কিছু হলেই বলতাম আমি আমার আব্বুর বাসায় চলে যাব। এইভাবে কয়েক মাস কেটে গেল। একদিন রাহিব বাসায় ফিরলো এবং দেখলো আমি তার মায়ের সাথে খুব খারাপ ব্যবহার করেছি। সে আর সহ্য করতে না পেরে আমার গালে থাপ্পড় বসিয়ে দিল। এই প্রথম আমাকে কেউ থাপ্পড় মারলো। আমি কান্না করতে করতে রুমে চলে এলাম। সে কিছু সময় পর রুমে এলো এবং আমার পাশে বসে আমাকে জড়িয়ে ধরতে চেষ্টা করলো। আমি দূরে সরে গেলাম। স্পর্শ করবে না আমাকে, আমি কালকেই বাপের বাড়িতে চলে যাব। দেখো ইনায়া, মেয়েদের এত জিদ কিন্তু ভালো না। তুমি আমার আম্মুর সাথে খারাপ ব্যবহার করেছো বলে আমি তোমার গায়ে হাত তুলতে বাধ্য হয়েছি। এমনি এমনি তোমাকে মারিনি। চুপ করো তুমি, আমি আব্বুকে ফোন করে সব বলে দেব, যা ইচ্ছা করো তুমি। এই বলে সে রুম থেকে চলে গেল। আরো কয়েকটা দিন কেটে গেল। সে আর সহ্য করতে না পেরে আমার বাবাকে ফোন করলো এবং তাকে সবকিছু বলল। সব শুনে আমার আব্বু আর কিছুই বলল না। সেই দিন সন্ধ্যায় আমার আব্বু আম্মু এলো। আমার ননদ আমার রুমে এলো আমাকে ডাকতে। ভাবি, তোমার আম্মু আব্বু এসেছে। আমি খুশিতে রুম থেকে বের হলাম। আব্বুকে জড়িয়ে ধরলাম। আব্বু কেমন আছো? রাহিব আমাকে বলল, ইনায়া তোমার ব্যাগ গুছিয়ে নাও। কেন? আমরা কোথাও যাব? আমরা না, তুমি যাচ্ছ। আমি যাব? কোথায় যাব? কেন? তোমার আব্বুর বাসায়। তুমি কথায় কথায় তো শুধু বলতে তুমি চলে যাবে চলে যাবে, তাহলে চলে যাও। এটা শুনে আমি কান্না করে দিলাম এবং তার কাছে এসে বললাম, আমি তোমাকে ছেড়ে যাব না, আমি তোমাকে অনেক ভালোবাসি, প্লিজ আমাকে বের করে দিও না, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। সে বলল, আমি তোমার কোনো কথা শুনতে চাই না, ব্যাগ গুছিয়ে নাও, এখনই চলে যাও। আমি রাহিবের পা ধরে কান্না করতে লাগলাম। আমি যাব না, আমি তোমাকে ছাড়া কোথাও যাব না, দয়া করে আমাকে বের করে দিও না। বিশ্বাস করো, আমি চলে যাব এই কথাগুলো মন থেকে বলিনি, আমি রাগের মাথায় বলেছি। আমাকে বের করে দিও না, আমাকে মাফ করে দাও। তার মা বলল, বাবা, বউ তার ভুল বুঝতে পেরেছে, ওকে একটা সুযোগ দে। তুমি আমার মা বাবার সাথে খারাপ ব্যবহার করেছো অনেক। আমার আব্বু আম্মু যদি তোমাকে মাফ করে তবে তুমি এখানে থাকতে পারবে। আমি উঠে তার আব্বু আম্মুর কাছে গেলাম এবং বললাম, আব্বু আম্মু আমাকে মাফ করে দিন, আমি আর কখনো এরকম করব না, আমি আর আপনাদের সাথে ঝগড়া করব না, আমাকে বাড়ি থেকে বের করে দিবেন না।
আমি তো ছোট মানুষ, ভুল করেছি, আর এমন ভুল কখনো করব না। আপনাদের মেয়ে যদি ভুল করতো তাহলে কি আপনারা বের করে দিতে পারতেন? আমার শ্বশুর বলল, শান্ত হও বৌমা, তোমাকে কেউ বের করে দিচ্ছে না, তুমি এখানেই থাকবে। আমি খুশি হয়ে গেলাম। আমার আব্বু আমার মাথায় হাত রেখে বলল, মারে, বিয়ের পর মেয়েদের আসল বাড়ি হচ্ছে স্বামীর বাড়ি। স্বামীর মা বাবাকে নিজের মা বাবা মনে করবে, স্বামী শ্বশুর শাশুড়ি সবার খেয়াল রাখবে, তাহলেই তুমি সুখী হবে। সেই দিন রাতে আমি রুমে এসে রাহিবকে জড়িয়ে ধরে বললাম, আমার ভুল হয়ে গেছে, আমি আর কখনো তোমার আম্মু আব্বুর সাথে খারাপ ব্যবহার করব না, তুমি আমাকে মাফ করে দাও। রাহিব হালকা করে আমার মুখটা তুলে বলল, ইনায়া, আমি তোমাকে খুব ভালোবাসি, কিন্তু ভালোবাসার সাথে সম্মানও থাকতে হয়। তুমি যদি সত্যিই বদলাতে চাও তাহলে আমি সব ভুলে যেতে রাজি, তবে আর কখনো আমার বাবা মাকে কষ্ট দেবে না, কথা দাও? আমি চোখ মুছে তার দিকে তাকিয়ে বললাম, কথা দিচ্ছি, আমি চেষ্টা করব নিজেকে বদলাতে, যদি তুমি আমার পাশে থেকো। সে মুচকি হেসে বলল, আমি সবসময় তোমার পাশেই আছি, আমরা দুজন মিলে নতুন করে শুরু করব। তারপর সে আমার কপালে একটা আলতো করে চুমু দিল। সেই দিন থেকে আমি নিজেকে বদলানোর চেষ্টা শুরু করলাম। শাশুড়ি আম্মুকে কাজে সাহায্য করতাম, ননদের পড়াশোনায় সাহায্য করতাম। ধীরে ধীরে বাড়িটা হাসি আর ভালোবাসায় ভরে উঠল। কয়েক মাস পর আমি জানতে পারলাম আমি গর্ভবতী। এই কথা শুনে বাড়িতে যেন খুশির বন্যা বয়ে গেল। তারপর কয়েক মাস পর আমার একটা ছেলেবাবু হলো। নাম রাখা হলো রাহিদ। দেখতে একদম তার বাবার মতো হয়েছে। রাহিদ তার বাবা, দাদু, দাদির সবার চোখের মনে ছিল। রাহিদ প্রতি রাতে তার ছেলেকে বুকে জড়িয়ে ঘুমাতো। আমরা খুশিতে জীবন কাটাতে লাগলাম। এবং আজকের এই স্টোরিটা একটা আপু লিখে পাঠিয়েছে, চাচ্ছিল তার নামটা হাইড রাখতে, দ্যাটস ওয়াই আমি তার নামটা বলিনি। সো এই গল্পটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। চলে যাচ্ছে আরো একটি ভৌতিক গল্পে। আমার নাম মুনিরা। আমি তখন ক্লাস 8-এ পড়তাম। আমার বড় মামার ছেলের বয়স 25 বছর। তার ছেলে আমাকে অনেক পছন্দ করে, এমনকি তারা তো মনে মনে ধরে রেখেছে যে আমাকেই তাদের ছেলের বউ বানাবে। কিন্তু আমি মাত্র ক্লাস 8-এ পড়ছি, আর আমার ফ্যামিলি কখনো ওই পরিবারে বিয়ে দিবে না। আমার ফ্যামিলি কখনোই চায় না পরিবারের মধ্যে বিয়ে হোক। আমি তখন ক্লাস 8-এর বার্ষিক পরীক্ষা দিব। আমার মামি তখন আমাদের বাসায় আসে আর আমার মাকে বলে, পরীক্ষাটা শেষ হলে তারা কাবিন করিয়ে রাখবে, এরপর আমি তাদের বাড়িতে গিয়ে পড়ালেখা করব। এইসব কথা শুনে আমার মা তো অবাক। আমার মা তখন বলে, এসব কথা কি বলছো তুমি? তোমার ছেলের সাথে আমার মেয়ের বিয়ে, এই কথা আমরা কখনোই ভাবিনি। আর আমরা তোমার ছেলেকে পছন্দ করি, কিন্তু মেয়ের জামাই হিসেবে কখনোই না। তোমার ছেলের অনেক কুকীর্তির কথা জানা আছে, আর এসব জেনে বুঝে কি করে এরকম একটা ছেলের কাছে আমি আমার মেয়েকে বিয়ে দিব? এরপর মা মামিকে বিদায় করে দেয়। সবটা শুনে আমিও যেন আকাশ থেকে পড়লাম। কি থেকে কি হয়ে গেল। মামা মামিদের সাথে আমাদের ভালো সম্পর্ক ছিল, কিন্তু এই একটা কথার কারণে সম্পর্কটা শেষ হয়ে গেল। 8-এর বার্ষিক পরীক্ষার 3টা বাকি আছে। ঠিক তখনই রাতে আমার প্রচন্ড জ্বর আসে এবং সাথে রক্ত বমিও হচ্ছিল। পরের দিনই আমার বাবা মা আমাকে নিয়ে হাসপাতালে যায়। ডাক্তার ভর্তি থাকতে বলে। এরপর আমি কিছুদিন হাসপাতালে ভর্তি ছিলাম, যে কারণে আমি পরীক্ষাগুলোও দিতে পারিনি। আমাকে অনেক বড় বড় ভালো ভালো ডাক্তার দেখানো হয়। এই ডাক্তার দেখাতে দেখাতে আমার বাবার আর্থিক অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল, কিন্তু আমার শরীর কোনো মতেই ভালো হচ্ছিল না। এক পর্যায়ে লোকমুখের কথায় আর ডাক্তার না দেখিয়ে আমার বাবা আমাকে একটা কবিরাজের কাছে নিয়ে যায়। আর কবিরাজ আমাকে বলে আমার উপর ভয়ানক বান মারা হয়েছে, আর এই বান মারা হয়েছে আমার মামা বাড়ির থেকে। মানুষ কতটা নিকৃষ্ট হলে এরকম একটা কাজ করতে পারে, তাও আবার আপন মানুষের উপর। মূলত বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করার কারণে তারা চেয়েছিল আমাকে এমন বান মারবে আমি আস্তে আস্তে শুকিয়ে যেন মরে যাই, আর আমার মা বাবা তখন কাঁদবে। কিন্তু তা হওয়ার আগেই আমরা বিষয়টা জানতে পারি। এরপর কবিরাজ আমার বান কাটিয়ে দেয়, আমার শরীর বন্ধ করে দেয় এবং আমাদের বাড়িও বন্ধ করে দিয়ে যায়, যাতে পরবর্তীতে তারা কালো জাদু করলে কখনোই আমাদের বাড়িতে না আসতে পারে। ঠিক তার 2 সপ্তাহ পর আমার মামি আবারও আমার উপর কালো জাদু করে, কিন্তু বাড়ি বন্ধ থাকায় তাদের কালো জাদু তাদের গায়ে গিয়ে পড়ে। আমার মামা স্ট্রোক করে এবং 3 দিন পর আমার মামা মারা যায়। মামি সবাইকে বলেছিল এটা নাকি হার্ট অ্যাটাক, কিন্তু কবিরাজের থেকে জানতে পেরেছিলাম এটা নাকি কালো জাদুর কারণেই হয়েছে।